নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি হুমকি দিয়েছেন বলে জানা যায়। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছে। দর্শক, আপনারা জানেন, আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই, বিএনপি পাগল হয়ে গিয়েছে। এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে, চীনে পাঠাচ্ছে, আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছে, রোডম্যাপ চাইবে, অথচ রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাকর্মীদের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয়, ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা রাজনীতি করবেন, পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন, কিন্তু বাস্তবতা বুঝবেন না। রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না, রোগ সম্পর্কে উদাসীন থাকবেন, আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন, তা তো আর হতে পারে না। তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন। মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে, সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন, সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শবাদিতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন? তাদের রাজনৈতিক আদর্শ কি, সেটাই তো আমরা বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি, ক্ষোভ ঝেড়ে ডক্টর ইউনূসকে বিএনপির হুমকি। ডক্টর ইউনূস বিএনপির বৈঠক শেষে ভোট বিষয়ে স্পষ্ট জানালেন আসিফ নজরুল। দেশে ঠিক কবে নির্বাচন হবে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে মহা দুশ্চিন্তায় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। কেন হঠাৎ দুশ্চিন্তায় পড়লেন হাসনাত ও সার্জিস? বাংলাদেশের নির্বাচন ঠিক কবে হবে? প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর কেন অসন্তুষ্ট বিএনপি? কি চলছে রাজনীতির অন্দরমহলে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব, সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।
যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি, আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি। ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যা ছিল, সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোন রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন, আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি, অচিরে এটা হয়ে যাবে। ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা দলের যে সংস্কার ভাবনা এটা বহু পুরানা, ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তারা বলেছে যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে, সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন এটা সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয়। এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদেরকে বিচারের যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছেন। দর্শক আপনারা জানেন আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই, বিএনপি পাগল হয়ে গিয়েছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে, চীনে পাঠাচ্ছে, আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছে, রোডম্যাপ চাইবে, অথচ রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা সকাল সন্ধ্যা রোডম্যাপের কথা বলেছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে, নইলে আগামী জুনের মধ্যে নির্বাচন, এবং এটা থ্রু কনসেনসাস প্রসেস, ঐক্যমতের ভিত্তিতে, স্পষ্ট কথা। তারপরও বিনা কারণে অস্থির হয়ে বিএনপি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, আপনারা জানেন। এই সাক্ষাতে যা ঘটেছে, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, মানে অনেক আলাপ আলোচনা হয়েছে। এত লং টাইম বৈঠক সাধারণত একটা দলের সাথে হয় না, কখনো হয় না। এই বৈঠকে যা ঘটেছে অনেক মজার বিষয়। বিএনপি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছে। মানে ডক্টর ইউনূসের কাছে রোডম্যাপ চাইতে গিয়েছেন, আর ডক্টর ইউনূস সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তো দেননি, নতুন কিছু না, বরং বিএনপিকে অনেক কিছু বুঝিয়েছেন। দর্শক,
এই বৈঠক শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সাথে সাথে যখন চাটা খায় ওই সময়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার আগে। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ, মে আল্লাহ প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার নেশন। এর মানে হ্যাঁ, নির্বাচন রোডম্যাপ দিতে হবে, রোডম্যাপ আদায় করে ছাড়বো। মানে আজকে ভাবটা ছিল এরকম যে হাতা কাচিয়ে দৌড়ে গিয়েছে, আজকে রোডম্যাপ নিয়ে ছাড়বো। গ্রামগঞ্জে অনেক সময় দেখবেন যে মাতব্বররা টাকা ধার দেয় প্রান্তিক কৃষকদের, অনেক সময় টাকা দিতে পারে না অথবা ঘুরায়, তখন অনেক সময় ওই মাতব্বর বলে আজকে টাকা আদায় করে ছাড়বো, দলবল অথবা তার চেলা চামচা নিয়ে টাকা আদায় করতে যায়। বিএনপির ক্ষেত্রে আজকে এরকম ঘটেছে যে খুব হ্যাডম দেখিয়ে গিয়েছিল যে আজকে রোডম্যাপ আদায় করে আনবো, জিজ্ঞেস করবো আজকে রোডম্যাপ দেবেন কিনা, জিজ্ঞেস করেছিল কিন্তু রোডম্যাপ তো দেয়নি। বিএনপি স্পষ্ট বলেছে বৈঠক থেকে বেরিয়ে যে আমরা সন্তুষ্ট নয়, প্রধান উপদেষ্টা কোন রোডম্যাপ দেন, মানে বিএনপি ব্যর্থ সুনির্দিষ্টভাবে। আর এই যে মির্জা ফখরুলের যে ফেসবুক পোস্টটা, এর অর্থ কি? প্রফেসর ইউনূস বা তার সরকার বিএনপিকে বুঝিয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নির্বাচন হবে না। সব রাজনৈতিক দল সবাই একমত হন, তাহলে নির্বাচন হবে। আপনারা সবাই একমত হয়ে যখন চাইবেন তখন হবে। সংস্কার না চাইলেও আপনারা একমত হতে হবে যে আমরা সংস্কার চাই, সংস্কার চাইলেও একমত হতে হবে, স্বল্প পরিসরে সংস্কার চাইলেও একমত হতে হবে, পূর্ণ সংস্কার চাইলেও একমত হতে হবে। এই জিনিসটা দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টা বিএনপিকে বুঝিয়েছেন। এই বুঝ থেকে ম্যানেজড হয়ে ডক্টর মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছে, উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ, মানে আমরা ঐক্যবদ্ধ। মানে আজকে বলে স্যার আমরা ঐক্যবদ্ধ, আপনি বলেছেন আমরা ঐক্যবদ্ধ, অতএব আপনি এরপরে নির্বাচনের রোডম্যাপের কথা বলেন। তো এটা হচ্ছে বৈঠকের ফলাফল। রোডম্যাপ দেননি মানে বিএনপি রোডম্যাপ চাইতে গিয়েছিল, কোনো রোডম্যাপ আসেনি, ব্যর্থ। আর ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড, মানে তার ঐক্যের, ডক্টর ইউনূস বারবার ঐক্যের কথা বলছেন, ঐক্যের কথা বলেছে। ফলাফল বুঝতে পেরেছেন? 16 এপ্রিল 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। বুধবার বেলা 12টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এই টুকুরও থাকে এখন বিএনপিতে, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেশিরভাগই বিতর্কিত ফিগার। তো দর্শক, এই বৈঠকের পর দীর্ঘ সময় বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না। এর মানে কি? চালাকি করে গেছিল, যা আনতে তা আনতে পারেনি, বিএনপি ধরা খেল। কখনো সন্তুষ্ট হতে পারবে না। আমি আগেই বলেছি যে জামাত, এনসিপি, চরমোনাই এদের সাথে ডায়লগ করেন, বৈঠক করেন, সবাই এক জায়গায় আসার চেষ্টা করেন, সন্তুষ্ট হওয়ার কথা না। তাই বিএনপি এরকম পরতে পরতে ধরা খায়, এখানে সন্তুষ্ট না, কখনো সন্তুষ্ট হতে পারবে না। এই জাতি প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখে, যখন তিনি প্রয়োজন মনে করেন তখন নির্বাচন দেবেন, জাতির বৃহত্তর স্বার্থে যেটা দরকার তিনি সেটাই করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া অসন্তুষ্ট বিএনপি। মানে এটা কি মামুবাড়ির আবদার যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মামুবাড়ির আম হয়েছে মামুবাড়ির গাছে, আর ভাগিনারা গেল যে বলল যে মামা কয়েক কেজি আম পেরে নেই, মামা বললো যে নিয়ে যা, এরকম নাকি? বিএনপি হঠাৎ করে কালো বৈশাখীর দিন প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গেল আর প্রফেসর ইউনূস রোডম্যাপ দিয়ে দিবেন? এটা কি ছেলে খেলা? জামাত, চরমোনাই, এনসিপি কি দেশে দইঞ্চা? তাদের সাথে বৈঠক করা লাগবে না, বিএনপি গেল আর রোডম্যাপ দিয়ে দিবে, তাহলে বলতে সন্তুষ্ট, রোডম্যাপ দেয়নি এখন অসন্তুষ্ট। মানে বিএনপি এখন রান্দাবাড়ি খেলে না, গ্রামে পুতুল খেলে, ফাইজলামি, সে ফাজলামি শুরু করেছে। এগুলো কোনো অর্থ হলো যে রোডম্যাপ দেয়নি এজন্য অসন্তুষ্ট? মামুবাড়ির আবদার পেয়েছেন, জ্যৈষ্ঠ মাসের আবদার, ফালতু। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা রাজনীতি করবেন, পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন, কিন্তু বাস্তবতা বুঝবেন না। রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না, রোগ সম্পর্কে উদাসীন থাকবেন, আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন, তা তো আর হতে পারে না। তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন। মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে, সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শবাদিতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন? তাদের রাজনৈতিক আদর্শ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা হুঙ্কার ছাড়ছেন। সত্যি কথা বলতে আওয়ামী লীগ বিরোধিতাই তাদের রাজনীতির মূল আদর্শ, আওয়ামী লীগের বিরোধিতাই তাদের এখন রাজনৈতিক পুঁজি। এটি অপ্রিয় হলেও বাস্তবতা। এখন এই কথা বলতে গেলে তো ফ্যাসবাদের দোষও বানিয়ে দেওয়া হয় আমাদেরকে, সেটি কোনো বিষয় নেই। এটি আমরা অনবরত শুনছি। আওয়ামী লীগের সময়ও আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল। তবে একটু মনে করিয়ে দিলাম, আবারও মাঝে মাঝে এই কথাটি মনে করিয়ে দিতে চাই। যাও, মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো, তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল, মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে, এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে,
খুবই হাস্যকর, স্রেফ হাস্যকর মনে হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে। আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ, নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, নিশ্চয়ই অস্বীকার করার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে, তারাও কি সেই পথে হাঁটছে না? আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল, তারা তো সেই রাজনৈতিক আদর্শটিই পোষণ করছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সপ্তাহ 2 মাথায় আপনারা সার্চ করলে এখনো পাবেন, যে আমি বাড়িয়ে বলছি কিনা, সপ্তাহ 1.5 থেকে সপ্তাহ 2 মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম, এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড, যে অপকর্ম, তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে। তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ম্লান হয়ে যাচ্ছে। বিএনপি জামাত জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি, দখলবাজি, সন্ত্রাস যা কিছু হয়েছে, মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে। আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, 71কে অস্বীকার করা সহ আরো ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের অ্যাক্টিভিটিস এবং এই ছাত্র সমন্বয়কদের যে ঔদ্ধত্য, তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে। এবং আওয়ামী লীগ বিরোধিতা, যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয়, আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ। আওয়ামী লীগ যা যা করে গেছে এখন তারা তাই করছে, জোর করে মানুষের কথা বলা বন্ধ করে রাখছে। এবং ওই যে বলছিলাম, এখন কেউ তাদের সমালোচনা করলে আবার তাদেরকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর কারণে তো আওয়ামী লীগের বিরোধিতা দিনে দিনে পুঞ্জীভূত হচ্ছিল মানুষের মনে। তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের মিছিলটি বের হলো, তার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, আপনারা অনেকেই শুনেছেন। তারপরে একটু আমাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি। আমি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বা আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। কাদের তিনি সাবধান করছেন? তিনি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন, মানে কিসের ভয় দেখাচ্ছেন তিনি? এটা রাজনীতি, এটা গণতন্ত্র, এটা 24 চেতনা। 24 চেতনা কি ছিল? বরং 24 চেতনায় যে মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এই ছাত্র সমন্বয়ক বা সরকার বেইমানি করছেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আজ বুধবার আগারগাঁয় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে। দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশ কিছু জেলায় ভিজিট করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন তারা আরো ইমপ্রুভ করবেন। আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন, আগের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনার আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ ঘরে ঘরে গিয়ে সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমরা সন্তুষ্ট। আমাদের টার্গেট ছিল 61,88,000 নতুন ভোটার নিবন্ধিত হবে। দেখা যাচ্ছে 43 লাখের উপর বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছে। নতুন হয়েছে 19,66,000। মোট 63 লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আমরা আশা করি জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাটি পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে, তফসিল ঘোষণার আগেও অনেকের বয়স 18 হবে, তারাও ভোট দিতে চায়। এবার এই তরুণরা নতুন ভোটার হবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের যেন আমরা ভোটার তালিকায় যুক্ত করতে পারি এবং তারা যেন ভোট দিতে পারে।